কাজ শক্তি ক্ষমতা এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাসটা করাবো। তো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা কাজ এই জিনিসটা পড়াইছিলাম। তো আমাদের এই অধ্যায়ের তিনটা টপিক, একটা হচ্ছে কাজ, ক্ষমতা এবং শক্তি। যদিও অধ্যায়টার নাম এমন, আমাদের বইয়ের সিরিয়ালটা আছে হচ্ছে কাজ, শক্তি এবং ক্ষমতা। তো আমরা আজকে শক্তি নিয়ে পড়াশোনা করব। তো তার আগে গত ক্লাসের পড়ার উপর ভাইয়া তোমাদের জুম ক্লাসে যুক্ত করছিলাম। তো ওইখানে পড়া ধরছিলাম, কয়েকজন পারছো কয়েকজন পারো নাই। তো এটা আসলেই হতাশজনক, কারণ ভাইয়া তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিকের সাথে ওই টপিক রিলেটেড অনেকগুলা ম্যাথ করায়, ওই টপিক রিলেটেড যতগুলা সৃজনশীল আছে প্রত্যেকটা সৃজনশীল করায়। তারপরেও যদি তোমরা ঠিকভাবে বাসায় পড়াশোনা না করো, এটা ভাইয়ার কাছে খুবই খারাপ লাগলো ওই দিন। তো ভাইয়া রিকোয়েস্ট থাকবে হচ্ছে তুমি খেয়াল করো তোমাদের ম্যাথও ভাইয়া প্রত্যেকটা ম্যাথের সাথে ওই রিলেটেড যতগুলা সৃজনশীল বোর্ডে আসছে ভাইয়া চেষ্টা করছি সবগুলা করায় দিতে। এখন ভাইয়া যদি সব কিছু গোছায় দিই, তুমি যদি বাসায় না পড়ো, তাহলে আসলেই আমাদের শিখা কিছুই হবে না। পড়াটা পড়তে হবে তোমাকে। আমরা যতই গোছায় দিই না কেন, তুমি যদি না পড়ো দিন শেষে কিন্তু ফলাফল শূন্যই হবে। তো ভাইয়ার রিকোয়েস্ট থাকবে বাসায় একটু পরিশ্রম করো, কারণ হচ্ছে এখন যেহেতু সকল কিছু বন্ধ, তুমি পরীক্ষা দিতে পারতেছো না, তোমার সাথে ভাইয়ার যোগাযোগ হচ্ছে না, সব কিছু মিলায় তুমি যদি রেগুলার পড়াশোনা না করো, আমাদের কিন্তু অনেক বড় একটা গ্যাপ থেকে যাবে। তুমি খেয়াল করো আমাদের ফিজিক্সের 4 নাম্বার অধ্যায় চলতেছে, মানে হচ্ছে তোমার অনেক দূর কিন্তু পড়া শেষ। এখন তুমি যদি এই 4টা জিনিস অধ্যায় ভালোভাবে মাথায় না রাখতে পারো, তুমি কিন্তু সামনে বিশাল এক ঝামেলায় পড়ে যাবে। ঠিক একই কথা তোমার জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের জন্য। তো ভাইয়ের রিকোয়েস্ট থাকবে হচ্ছে ভাইয়া যেভাবে বলে অন্তত কথাগুলো শোনো, না শুনলে কিন্তু তোমাদের জন্য ভয়াবহ দিন অপেক্ষা করতেছে। তো ভাইয়ের রিকোয়েস্ট থাকবে তোমরা একটু ডেলির পড়া ডেলি পড়বা, ম্যাথটা বুঝে বুঝে সলভ করবা, কোন ম্যাথ কেন এমন হলো এই জিনিসগুলো নিজে নিজে চিন্তা করে পড়বা। আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে সায়েন্সে পড়ার ক্ষেত্রে, যে তুমি দেখা যায় হয়তো বা একটা ম্যাথ একবার করো, মনে রাখবা যারা একটা ম্যাথ একবার করো তাদের জন্য ভবিষ্যতে খুব খারাপ দিন আসতেছে। কারণ তুমি যত বেশি ম্যাথ করবা, যত বেশি প্রবলেম সলভ করবা, তোমার মাথার অ্যাবিলিটি বা মাথায় চিন্তা করার ক্ষমতা তত বাড়বে। তুমি যদি একটা ম্যাথ একবার করে রেখে দাও, পরীক্ষা আসলে ভাইয়া শিওর বলতেছি তুমি ম্যাথ মিলাইতে পারবা না। আমরা যখন পড়তাম তখন এক একটা ম্যাথ 3বার 4বার করে করতাম। ভাইয়া আজ 2013 সাল থেকে পড়াই, প্রত্যেক বছরই স্টুডেন্টদেরকে ভাইয়া বলি যে প্রতিটা ম্যাথ কমপক্ষে 2বার 3বার 4বার এরকম করে প্র্যাকটিস করতে হবে। যারা এগুলা করছে দিন শেষে তারাই কিন্তু সাকসেস হচ্ছে। কারণ তোমরা দেখবা যে প্রতি বছরই ভাইয়ার ব্যাচ থেকে অনেক স্টুডেন্টই পড়ে, কিন্তু দেখা যায় যে তাদের মধ্যে 10 জন 12 জন 14 জন এইরকম আছে যারা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে। এর অধিকাংশ স্টুডেন্টে কিন্তু ভর্তি হতে পারে না, কারণ যারা কথাগুলো ফলো করে দিন শেষে তারাই সাকসেস হয়, যারা ফলো করে না তারা কিন্তু সাকসেস হয় না। তুমি একটা জিনিস খেয়াল করো, একই টিচারের কাছেই কিন্তু সবাই পড়তেছে, কিন্তু কেউ ভালো করতেছে কেউ খারাপ করতেছে। এর কারণটাই হচ্ছে যে ভাইয়া যেভাবে বলতেছি যারা এটা ফলো করতেছে তারাই কিন্তু দিন শেষে ভালো করতেছে, অর্থাৎ ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারতেছে, ভালো একটা মেডিকেল কলেজে ভর্তি হতে পারতেছে। সো তুমি যদি ওইভাবে না চলো, তোমার জন্য কিন্তু খুব খারাপ সময় অপেক্ষা করতেছে। ভাইয়া তোমাকে ভয় দেখাচ্ছি না, তোমাকে সাবধান করে দিচ্ছি। সো এই জিনিসগুলো একটু ফলো করবা, কারণ তোমরা সায়েন্স নিছো অবশ্যই মাথায়, বা তোমার একটা স্বপ্ন নিয়েই তুমি সায়েন্স নিছো। সো সেই স্বপ্নটা যাতে সত্যি হতে পারে সেই চেষ্টা করবা। হয়তোবা তোমরা যখন এসএসসি পরীক্ষা দিবা, তোমরা হয়তোবা অনেকেই জিপিএ 5 পাবা। তোমরা তোমাদের পরিচিতই দেখবা আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই কিন্তু জিপিএ 5 পায়, কিন্তু একটা ভালো বিশ্ববিদ্যালয় বা একটা ভালো মেডিকেল কলেজে কিন্তু সবাই ভর্তি হতে পারে না। এর একটাই কারণ যে জিপিএ 5টা পাওয়া সহজ, কিন্তু ওইখান থেকে তোমার মাথার ভিতরে জ্ঞানটা নেওয়াটা কিন্তু অনেক কঠিন। কারণ যার মাথার মধ্যে এই জ্ঞানটা থাকবে না, সে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলা বা মেডিকেলগুলাতে সহজে চান্স পায় না। তো তোমরা দেখবা যে বিশাল একটা অংশই কিন্তু চান্স পায় না। সো চান্স পাইতে হলে তোমাকে এখন থেকেই পরিশ্রম করতে হবে, তোমার স্বপ্নটাকে পূরণ করতে হলে। সো ভাইয়ার রিকোয়েস্ট থাকবে প্রত্যেকটা ম্যাথ বাসায় যত বেশি পারো, আমি বলি মিনিমাম 3বার, এর বেশি তুমি যতবার পারো প্র্যাকটিস করবা। কারণ হচ্ছে যত বেশি প্র্যাকটিস করবা তোমার মাথার অ্যাবিলিটি তত বেশি খুলবে। কারণ তোমার পরীক্ষায় যে ম্যাথগুলো আসবে এই ম্যাথগুলা থেকে নাও আসতে পারে, স্যার চেঞ্জ করে দিতে পারে। সো তোমার চেঞ্জ করে ম্যাথ আসলে যাতে তোমার মেন্টাল অ্যাবিলিটিটা তুমি প্রয়োগ করতে পারো সেই ব্যাপারটাতে খেয়াল রাখবা। তারপর হচ্ছে তোমরা পরবর্তী যে কথাটা আছে, তোমরা জুমে যেহেতু যুক্ত হওয়া নিয়ে অনেকেরই সমস্যা হচ্ছে, আর জুমে যুক্ত করার উদ্দেশ্যই হচ্ছে আমরা হচ্ছে ভাইয়া তোমার পড়াটা ধরতে পারি যাতে, আর তুমি হচ্ছে তোমার প্রবলেমটা ভাইয়াকে শেয়ার করতে পারো যাতে।
তো এইটা যেহেতু অনেকের সমস্যা হচ্ছে, ভাইয়া চিন্তা করতেছি যে একটা ক্লাস আমরা মেসেঞ্জার লাইভে যুক্ত হয়ে দেখি, ওই ভিডিও কলের মাধ্যমে ওইখানে কেমন হয় আমরা এটা দেখব। তো তোমরা এটা একটু সবাই খাতায় লিখে রাখো যে আগামী মঙ্গলবার রাত 8টায়, এটা একটু খাতায় লিখে রাখো, আগামী মঙ্গলবার রাত 8টায় তোমাদের রসায়নের উপর তোমাদের অপু ভাইয়ের সাথে ক্লাস হবে। তো ওইখানে হচ্ছে তোমাদের রসায়ন, ভাইয়া বলে দিচ্ছি সিলেবাস, তোমাদের পর্যায় সারণীর উপর হচ্ছে আজকের ক্লাসটা সব 3টা ক্লাস হয়েছে। তো পর্যায় সারণীর প্রথম 2টা ক্লাস হচ্ছে তোমাদের সিলেবাস। আরেকবার বলতেছি, পর্যায় সারণীর প্রথম 2টা ক্লাসে যে পড়াগুলো পড়ানো হয়েছে তার উপর আগামী মঙ্গলবার হচ্ছে তোমাদের অপু ভাইয়ের সাথে তোমাদের রাত 8টায় ভিডিও কলে মেসেঞ্জারে যুক্ত হবে। তোমরা হচ্ছে বরাবর 8টায় অবশ্যই সবাই মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকবা যাতে তোমরা ওইখানে যুক্ত হতে পারো। সো একটু ভালো করে পড়ে আসবা যাতে অপু বিভিন্ন পড়াশোনা ধরবে তোমাদেরকে, ওই প্রশ্নগুলোর উত্তর দিতে পারো এবং তোমাদের কোনো সমস্যা থাকলেও অপুর সাথে ওইটা শেয়ার করতে পারো। তারপর আজকে আরেকটা কথা বলে আমরা আজকের ক্লাসটা শুরু করব, যে গত মাস থেকেই হচ্ছে আমাদের রেগুলার ক্লাসগুলো হচ্ছে আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আমাদের 5টা সাবজেক্টই কন্টিনিউ ক্লাস হচ্ছে। সো তোমরা এখন থেকে যে বেতনটা দিবা তোমরা হচ্ছে ফুল বেতনটাই দিবা, যেহেতু আমাদের সকল ক্লাস ঠিক মতো চলতেছে। আর এর মধ্যে অনেকেই ভাইয়াকে বেতন দিয়ে দিচ্ছ, আর যাদের বাকি আছে তোমরা ভাইয়ের বিকাশে বেতনটা পাঠিয়ে দিবা, যেহেতু আমাদের সকল ক্লাস হচ্ছে। সো তোমরা এখন থেকে ফুল পেমেন্টটাই করবা। তো আসো আমরা আজকের ক্লাসটা শুরু করি। তো ক্লাস শুরুর আগে ভাইয়া গত ক্লাসের পড়ার উপরে আরেকটা SW তোমাদেরকে আজকে দিয়ে তারপর আমরা আজকে নতুন টপিকটা দেখো, আমরা আজকে পড়বো হচ্ছে শক্তি নিয়ে। তো গত ক্লাসে আমরা দেখো যে পড়াইছিলাম কাজ 2 প্রকার, একটা হচ্ছে ধনাত্মক কাজ, একটা হচ্ছে ঋণাত্মক কাজ। যে ধনাত্মক কাজ কোনটা, যে তুমি বল যেদিকে প্রয়োগ করো তোমার সরণও যদি ওইদিকে হয় তাহলে তাকে আমরা বলি হচ্ছে ধনাত্মক কাজ, আর বলের বিপরীত দিকে যদি সরণটা হয় তাহলে তাকে আমরা বলি হচ্ছে ঋণাত্মক কাজ। তো তোমরা তোমাদের খাতায় এখন একটু লেখো, তোমাদের আইডিয়াল স্কুলে গত বছর টেস্ট পরীক্ষায় একটা প্রশ্ন আসছে, যে তোমরা একটু প্রশ্নটা লেখো, আইডিয়াল স্কুল লেখে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ সর্বদা ঋণাত্মক ব্যাখ্যা করো। আরেকবার বলতেছি, ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ সর্বদা ঋণাত্মক ব্যাখ্যা করো। তো এই ব্যাখ্যাটা তোমরা লিখবা, লিখে ভাইয়াকে পাঠাবা, যদি না হয় ভাইয়া তারপরে লিখে দিব। প্রশ্নটা হচ্ছে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ সর্বদা ঋণাত্মক ব্যাখ্যা করো। এই প্রশ্নটা লিখে পাঠাবা, ভুল হলে ভাইয়া কারেক্ট করে দিব। তো আসো আমরা আজকের পড়াটা শুরু করি। আমাদের আজকের টপিকটা হচ্ছে শক্তি, এই জিনিসটা নিয়ে। এখন শক্তি এটা বলতে আমরা কি বুঝি এই জিনিসটা যদি আমরা একটু দেখি। মনে করো তোমার 2 বন্ধু, একজন হচ্ছে স্বাস্থ্যবান বা আরেকজন হচ্ছে চিকন মনে করো। তো একজনের শরীরে আমরা বলি যে সে অনেক শক্তিশালী বা সে অনেক দুর্বল। এই কথাটা দ্বারা আমরা কি বুঝি বলতো, যে শক্তিশালী একটা বস্তুকে সে কি করতে পারবে বলতো, জোরে ধাক্কা দিতে পারবে, আর যে দুর্বল সে একটা বস্তুকে আস্তে ধাক্কা দিতে পারবে। এই কথাটা একটু খেয়াল করো, যে 2 জন বন্ধু, একজন শক্তিশালী আর একজন দুর্বল। তাহলে যে শক্তিশালী সে কি করতে পারবে, একটা বস্তুকে জোরে ধাক্কা দিতে পারবে। আমরা জানি ধাক্কা মানে কি বলতো, বল। আর যে দুর্বল সে এই বস্তুটাকে কি করতে পারবে বলতো, আস্তে ধাক্কা দিতে পারবে, তার মানে আস্তে বল প্রয়োগ করতে পারবে। তাহলে এইখানে তুমি খেয়াল করো, তোমার ভিতরে যে শক্তিটা আছে আমরা কিন্তু শক্তিটাকে দেখতে পাই না। তাহলে এই শক্তিটাকে তুমি কিভাবে প্রকাশ করতেছো, তুমি একটা বস্তুকে ধাক্কা দিয়ে। তাহলে বলো তো, এই বস্তুটাকে যখন তুমি ধাক্কা দিবা বস্তুটার কিছুটা কি হবে বলো তো, সরণ ঘটবে। তাহলে বলো তো, একটা বস্তুকে তুমি ধাক্কা দিচ্ছ মানে বল প্রয়োগ করতেছ আর তার সরণ ঘটতেছে। আমরা গত ক্লাসে পড়ছি যে বল প্রয়োগের ফলে বস্তুর যদি সরণ ঘটে তাহলে আমরা তাকে কি বলি বলো তো, কাজ বলি। তাহলে এখন একটু খেয়াল করো তো, যার শক্তি বেশি সে বেশি বল প্রয়োগ করতে পারবে, তার মানে তার কাজটা কি হবে বলো তো, বেশি হবে। আর যে দুর্বল সে এই বস্তুটাকে আস্তে বল প্রয়োগ করবে, ফলে এই বস্তুটা সামান্য একটু সরণ ঘটবে, তাহলে তার কাজ কি হবে বলো তো, কম হবে। তাহলে একটু কথাটা খেয়াল করো, যে শক্তি যার বেশি তার কাজের পরিমাণ বেশি হচ্ছে, শক্তি যার কম তার কাজের পরিমাণ কম হচ্ছে। এখান থেকে আরেকটা কথা তোমাকে খেয়াল করতে হবে, আমার ভিতরে যে শক্তিটা আছে তুমি কিন্তু দেখতে পাচ্ছ না, শক্তিটা কিভাবে প্রকাশ পাচ্ছে বলতো, শক্তিটা প্রকাশ পাচ্ছে হচ্ছে কাজের মাধ্যমে। তাহলে আমরা এটাই হচ্ছে এই অধ্যায়ের মানে শক্তি থেকে মেইন কনসেপ্ট, যে শক্তি হচ্ছে কাজে রূপান্তরিত হয়, অর্থাৎ শক্তিটা আমরা দেখতে পাই না, শক্তিটাকে আমরা কাজের মাধ্যমে প্রকাশ করি। তাহলে খেয়াল করো, আমরা যদি এখানে আসি, সংজ্ঞা কি বলা হচ্ছে, কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে, দেখো কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তাহলে তুমি খেয়াল করো, ওই যে 2 বন্ধু, একজন মোটা আর একজন হচ্ছে চিকন, বলতো মোটা ব্যক্তিটা হচ্ছে বা শক্তিশালী ব্যক্তিটা এখানে কি করতে পারবে বলতো, জোরে বল প্রয়োগ করতে পারবে। তার মানে
কাজ কমার সামর্থ্য বেশি, আর দুর্বল যে লোকটা সে এখানে বেশি জোরে বল প্রয়োগ করতে পারবে না, তার মানে তার কাজ করার সামর্থ্য কি কম। তাহলে এই কারণে আমরা বলতেছি হচ্ছে কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে আমরা কি বলি, শক্তি বলি। এরপরে খেয়াল করো, বস্তুতে যতটুকু শক্তি থাকে ঠিক ততটুকুই কাজ করতে পারে, অর্থাৎ তোমার কাছে যে পরিমাণ শক্তি থাকবে তুমি ওইটাকে কাজে রূপান্তরিত করতে পারবা, এর বেশি তুমি কাজ করতে পারবা না। কারণ আমরা শক্তির সংরক্ষণশীলতার নীতি তোমরা পড়ছো এর আগের অধ্যায়ে, যে শক্তি সৃষ্টি বা বিনাশ করা যায় না, অর্থাৎ তোমার কাছে যতটুকু শক্তি আছে তুমি ওইটাকে কাজে রূপান্তর করতে পারবা, এর বেশি তুমি রূপান্তর করতে পারবা না। আচ্ছা, এরপরে বস্তু যে পরিমাণ কাজ করবে তাতে অবশ্যই ওই পরিমাণ শক্তি থাকতে হবে। তাহলে তুমি যতটুকু কাজ করতে চাচ্ছ, তুমি খেয়াল করো যে আমরা শক্তিটাকে কিসে প্রকাশ করি, কাজের মাধ্যমে প্রকাশ করি। তাহলে তুমি যতটুকু কাজ করবা তোমার নিজের ভিতরে হচ্ছে অবশ্যই ততটুকু পরিমাণ কি থাকতে হবে বলো তো, শক্তি থাকতে হবে। তাহলে এই যে কথাগুলা বললাম এখান থেকে তুমি একটু জিনিস খেয়াল করো যে আমার মধ্যে কতটুকু শক্তি আছে সেটা আমরা প্রকাশ করি কিসের মাধ্যমে, আমি কতটুকু কাজ করতে পারি তার মাধ্যমে। তাহলে আমরা বলতে পারি যে শক্তি সমান সমান হচ্ছে কাজের পরিমাণ, কাজের পরিমাণ। তাহলে আমরা এই কথাটা বলতে পারি এখান থেকে যে শক্তি সমান সমান কাজের পরিমাণ, অর্থাৎ আমার মধ্যে কতটুকু শক্তি আছে সেটা আমরা কিভাবে মেজার করব, আমি কতটুকু কাজ করতে পারতেছি তার থেকে। তাহলে এখান থেকে বলো তো কাজের একক যদি জুল হয় তাহলে শক্তির একক কত হবে বলো তো, শক্তির একক হবে জুল। কারণ কি শক্তি সমান সমান হচ্ছে কাজের পরিমাণ, তাহলে কাজের একক যা হবে শক্তির এককও তা হবে। তো আমরা সাধারণত যে শক্তি কতটুকু আছে সেটা তো আমরা মেজারমেন্ট করতে পারি না, আমরা মেজারমেন্ট করব হচ্ছে তোমার কাজ কতটুকু করতে পারো, সেটাই হচ্ছে তোমার শক্তির পরিমাণ। তাহলে এখান থেকে আমরা এককটা যদি পাই যে শক্তির একক, একক হচ্ছে কাজের একক জুল। তাহলে তুমি খেয়াল করো শক্তির একক কাজের একক জুল, তাহলে শক্তির মাত্রা কি হবে বলতো, কাজের মাত্রা যা তাই হবে শক্তির মাত্রা। তো খেয়াল করো এইখান থেকে আমাদের বোর্ডে একটা প্রশ্ন আসছে, দেখো রাজশাহী বোর্ড 2019-এ যে শক্তি ও কাজের একক অভিন্ন কেন। খেয়াল করো যে শক্তি ও কাজের একক অভিন্ন কেন, এই প্রশ্নটা 2019 সালে আসছে রাজশাহী বোর্ডে। তো তুমি খেয়াল করো আমরা মাত্র দেখলাম যে শক্তি আমার কতটুকু আছে বা কোন একটা বস্তুর মধ্যে শক্তি কতটুকু আছে ওই জিনিসটা আমরা প্রকাশ করি কিসের মাধ্যমে, কাজের মাধ্যমে। তাহলে কাজের একক যেহেতু জুল ওই কারণে শক্তির এককও জুল, দুইটারই কি হচ্ছে একক অভিন্ন বা এক। তো খেয়াল করো আমাদের পরবর্তী যে টপিকটা আছে ওইটার নাম হচ্ছে শক্তির বিভিন্ন রূপ। অর্থাৎ আমরা প্রকৃতিতে যে শক্তিগুলা দেখতে পাই এই শক্তিগুলা বিভিন্ন রূপে বিরাজমান। তাহলে শক্তি সাধারণত আমরা 9টা রূপ দেখতে পাই। এটা এমসিকিউতে আসে যে শক্তির কয়টা রূপ আমরা দেখতে পাই, এটা হচ্ছে 9টা রূপ আমরা দেখতে পাই। এটা তোমরা তোমাদের নোট খাতায় বক্স করে রাখবা যে শক্তির আমরা 9টা রূপ দেখতে পাই। তো এই 9টা রূপ কি কি আমরা এখানে ভাই লিখে দিছি, একটু খেয়াল করো। প্রথম যেটা আছে এটা হচ্ছে যান্ত্রিক শক্তি, আলোক শক্তি। খেয়াল করো আলোক শক্তি কোনটা, এই যে তোমার লাইট থেকে যে আলো বের হয়, সূর্য থেকে যে আলো বের হয়, এটাও এক প্রকার শক্তি। তারপর শব্দ শক্তি, শব্দ শক্তি কোনটা, এই যে ভাইয়া কথা বলতেছি তুমি ভাইয়ার কথাটা শুনতেছো, এটাও এক প্রকার শক্তি, এটা হচ্ছে শব্দ শক্তি। তারপর তাপ শক্তি, তাপ কোনটা, তোমরা চুলার পাশে হাত রাখলে দেখবা যে হাতে গরম লাগে, এটাই হচ্ছে তাপ শক্তি। চুম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, নিউক্লিয় শক্তি, সৌরশক্তি। তাহলে শক্তির এই যে 9টা রূপ আছে এই 9টা রূপ তোমরা একটু মুখস্থ রাখবা যে আমরা প্রকৃতিতে শক্তি সাধারণত বিভিন্ন রূপে থাকে, তবে আমরা সাধারণত 9টা রূপ দেখতে পাই। এই 9টা রূপ হচ্ছে এইটা। এখন এই 9টা রূপের মধ্যে আমরা আজকে আলোচনা করব হচ্ছে যান্ত্রিক শক্তি, এটা নিয়ে। তো খেয়াল করে আমাদের পরের টপিকটা হচ্ছে যান্ত্রিক শক্তি। আমরা দেখলাম শক্তির 9টা রূপ যে আছে তার মধ্যে আমাদের একটা শক্তি ছিল যান্ত্রিক শক্তি। এখন এই যান্ত্রিক শক্তিটা আমরা বলতে কি বুঝবো, তো যান্ত্রিক শক্তিটা দেখো আমাদের সংজ্ঞা কি বলা হচ্ছে, বস্তুর আকার, অবস্থান এবং গতির কারণে যে শক্তি পাওয়া যায় তাকে আমরা বলি হচ্ছে যান্ত্রিক শক্তি। তো আমরা এখানে দুইটা জিনিস একটু খেয়াল করে, এখানে বলছি আমরা অবস্থান আর এখানে বলছি হচ্ছে গতির কারণে যে শক্তি পাওয়া যায় তাকে আমরা বলি হচ্ছে যান্ত্রিক শক্তি। যেমন মনে করো তুমি তোমার দুইটা হাত, দেখো তো এখানে দুইটা হাতকে যদি তুমি ঘষা দাও, তো ভাই রিকোয়েস্ট থাকবে তোমরা একটু দাও, হাতে এভাবে ঘষা দাও। তুমি খেয়াল করো তো তুমি এখানে গতি দিচ্ছ, তাই না? তুমি দেখো তো তুমি এখানে যেহেতু গতি দিচ্ছ তার মানে তুমি দেখো তোমার হাতটা একটু গরম হয়ে যাচ্ছে। তাহলে গরম হওয়া মানে কি বলতো, এখানে তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা মাত্র দেখলাম তাপ এক প্রকার কি শক্তি।
তাহলে তুমি দেখো তো গতি দিচ্ছ তুমি, তাহলে গতির কারণে দেখো তো যে শক্তিটা এখানে উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে তাপ। তাহলে গতির কারণে যে শক্তিটা হয় তাকে আমরা বলি হচ্ছে যান্ত্রিক শক্তি। তাহলে এই যান্ত্রিক শক্তি দিচ্ছ তুমি, এই শক্তিটা হচ্ছে তাপে রূপান্তরিত হয়ে গেছে। তাহলে খেয়াল করো ভাই, আরেকবার বলতেছে যে আমরা গতি দিচ্ছি, এই কথার মানে কি দিচ্ছ বলো তো? তুমি শক্তি দিচ্ছ, আর এই শক্তিটা রূপান্তরিত হচ্ছে, তুমি তোমার হাত দেখো গরম হয়ে আসতেছে, তাহলে এই গরমটা হচ্ছে তাপ, অর্থাৎ এই ক্ষেত্রে যান্ত্রিক শক্তিটা তাপ শক্তির রূপান্তরিত হলো। এরপরে খেয়াল করো, তাহলে আমরা দেখলাম যে গতির কারণে যে শক্তিটা পাবো আমরা সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। এটা মাথায় রাখবা, পরীক্ষায় এগুলো এমসিকিউতে আসে যে দুটা হাতের তালু যখন আমরা ঘষা দিই এখানে তাপ উৎপন্ন হয়, এখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে তুমি মাথায় রাখবা যেহেতু গতির কারণে হচ্ছে যান্ত্রিক শক্তি উৎপন্ন হয়, আর তুমি এখানে গতি দিচ্ছ, এই কথার মানে যে যান্ত্রিক শক্তি কিসে রূপান্তরিত হলো? তাপ শক্তিতে রূপান্তরিত হলো। এরপরে খেয়াল করো তো, একটা কলমকে তুমি এখানে রাখছো, খেয়াল করো তার অবস্থান মনে করো প্রথমে ভাইয়ার এই হাতটার উপরে ছিল, তুমি এইখান থেকে তাকে এখানে উঠাইছো, তাহলে খেয়াল করো তো তার অবস্থানের তুমি পরিবর্তন করছো। তাহলে তুমি এটাকে ছেড়ে দিলে দেখো সে নিচের দিকে পড়ে যায়, এটাকে ছেড়ে দিলে সে নিচের দিকে পড়ে যায়। তাহলে নিচে পড়ার জন্য তাকে একটা কাজ করতে হয়, তাহলে তাকে কতটুকু কাজ করতে হয় আমরা এই অধ্যায়ের আজকে না পরবর্তী ক্লাসে দেখব যে অবস্থানের কারণে তার মধ্যে একটা শক্তির সঞ্চার হয়, এই শক্তিটাকে আমরা বলি হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তির আরেকটা নাম এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে বিভব শক্তি। তাহলে খেয়াল করো আমরা এখান থেকে যদি যাই যে বস্তুর অবস্থান এবং গতির কারণে আমরা যান্ত্রিক শক্তিটা পাই, এই কারণে যান্ত্রিক শক্তি দুইটা রূপে প্রকাশ পায়, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। তাহলে আমরা আজকে পড়াশোনা করব হচ্ছে গতিশক্তিটা নিয়ে। তা আসো আমরা যদি আবার গতিশক্তিটা একটু খেয়াল করো যে গতিশক্তি, গতিশক্তি এটা খুবই ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা। তোমরা তোমাদের নোট বায়া যখন দিব দেখবা যে অনেকগুলা বোর্ডে এই প্রশ্নটা আসছে যে গতিশক্তি বলতে কি বুঝো। তো খেয়াল করো তো আমরা এইখান থেকে বুঝতে পারছি, বা ভাইয়া হাতের যে উদাহরণটা দিলাম, বলতো একটা গতিশীল বস্তু তার গতির কারণে যে শক্তিটা অর্জন করে তাকে আমরা বলি হচ্ছে গতিশক্তি। তাহলে সংজ্ঞাটা খেয়াল করো যে একটি গতিশীল বস্তু তার গতির কারণে যে শক্তিটা অর্জন করবে তাকে আমরা বলবো হচ্ছে কি শক্তি? গতিশক্তি। যেমন তুমি খেয়াল করো, মনে করলাম আমরা এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার এ বিন্দুতে আছে, এ বিন্দুতে এই বস্তুটার ভর হচ্ছে m এবং তার আদিবেগ u সমান সমান আমরা মনে করলাম হচ্ছে 0। এখন এই বস্তুটাকে তুমি f বলে ধাক্কা দিয়ে এটাকে গতিশীল করলা, এর ফলে বস্তুটা এই দিক বরাবর সরে এই পজিশনে চলে আসলো b বিন্দুতে। আমরা মনে করলাম তার এই ক্ষেত্রে তার যে সরণটা সেই সরণটা হচ্ছে s। তাহলে এইখানে সে স্থির ছিল, যখন এইখান থেকে সে এইখানে আসলো সে v বেগ প্রাপ্ত হলো। তাহলে তুমি খেয়াল করো তো এই যে v বেগটা প্রাপ্ত হলো, তাহলে আমরা তার কতটুকু গতিশক্তি অর্জন করলো, এই যে দেখো সে গতিশীল হয়ে গেছে বলের কারণে, তাহলে আমরা এই জিনিসটাই বের করব তার গতিশক্তি কত বা সে কতটুকু গতিশক্তি লাভ করলো। তাহলে তুমি খেয়াল করো তো আমরা যে গতিশক্তি শক্তি সমান সমান, দেখো ভাইয়া মুছে ফেলছি, একটু আগেই দেখছি আমরা শক্তিটা প্রকাশ পায় কিসের মাধ্যমে বলো তো? শক্তিটা প্রকাশ পায় কাজের মাধ্যমে। তাহলে আমরা গতিশক্তি সমান সমান হচ্ছে কৃত কাজ। তাহলে তুমি খেয়াল করো তো আমরা এই প্রক্রিয়ায় কতটুকু কাজ হয়েছে, তুমি f বলে ধাক্কা দিছো, সে s পরিমাণ সরণ ঘটলো, তাহলে আমরা কাজ সমান সমান জানি হচ্ছে f ইনটু s। এখন তুমি খেয়াল করো আমরা যদি f কে আবার লিখি, আমরা লিখতে পারি f সমান সমান ma ইনটু হচ্ছে s। এখন এই ত্বরণটা যদি আমরা এখান থেকে বের করি, বলতে আমরা জানি যে v স্কয়ার সমান সমান u স্কয়ার প্লাস 2as। তাহলে এইখান থেকে যদি তুমি ত্বরণের মানটা বের করো, ত্বরণ a সমান সমান আসবে হচ্ছে v স্কয়ার মাইনাস u স্কয়ার ডিভাইডেড বাই 2s। এখন তুমি খেয়াল করো তো প্রাথমিক অবস্থায় আমাদের বস্তুটা কি ছিল? স্থির ছিল। তুমি একটা স্থির বস্তুকে গতিশীল করছো, তাহলে আদিবেগের জায়গায় যদি তুমি 0 বসাও, দেখো তো আমাদের a সমান সমান আসবে হচ্ছে v স্কয়ার মাইনাস 0 স্কয়ার ডিভাইডেড বাই 2s, বা a সমান সমান হচ্ছে v স্কয়ার ডিভাইডেড বাই 2s। তাহলে এই মানগুলো আমরা এখানে এনে যদি বসাও, তাহলে হচ্ছে m v স্কয়ার ডিভাইডেড বাই 2s ইনটু হচ্ছে s।
তুমি খেয়াল করো এই এস এবং এই এস কাটা যাবে, তাহলে এই দুইটাকে আমরা সামনে আনলে হবে হাফ এম ভি স্কয়ার। তাহলে খেয়াল করো গতিশক্তির সমীকরণ হচ্ছে হাফ এম ভি স্কয়ার। তো গতিশক্তিটাকে আমরা সাধারণত দেখবা যে তোমাদের স্যাররা কখনো কখনো টি দ্বারা প্রকাশ করে গতিশক্তিটাকে, আবার কখনো কখনো দেখবা হচ্ছে ই কে দ্বারা প্রকাশ করে। তো গতিশক্তিটাকে আমরা টি বা ই কে যে কোনো একটা দ্বারা প্রকাশ করি। তো আমাদের বইয়ে টি দ্বারা প্রকাশ করছে, তা আমরা টি দ্বারাই গতিশক্তিকে প্রকাশ করব। তো তুমি মাথায় এটা রাখবা যে ই কে দ্বারাও গতিশক্তি প্রকাশ করা হয়। ই কে দ্বারা কেন প্রকাশ করা হয়? গতিশক্তির ইংরেজি হচ্ছে কাইনেটিক এনার্জি। দেখো ই কে এটা বোঝা হচ্ছে কাইনেটিক এনার্জি, অর্থাৎ ওই জন্য আমরা অনেক সময় ই কে লিখি, আবার বইয়ে যেহেতু টি লিখছে তাহলে আমরা টি লিখবো। তাহলে গতিশক্তি টি সমান সমান হচ্ছে হাফ এম ভি স্কয়ার। আমরা এই আজকের ক্লাসের প্রথম গাণিতিক সূত্র পেলাম যে ই কে সমান সমান হাফ এম ভি স্কয়ার। তো এই প্রমাণটা তোমাদের একবার একটা বোর্ড পরীক্ষায় আসছে, এটা হচ্ছে তোমার যশোর বোর্ড 2019-এ আসছে এই প্রশ্নটা। ভাইয়া বলতেছি তোমরা একটু খেয়াল করো, গতিশীল বস্তুর অর্জিত গতিশক্তি বেগের সাথে কিভাবে সম্পর্কিত। খেয়াল করো, গতিশীল বস্তুর অর্জিত গতিশক্তি আমরা বের করলাম, সেই গতিশক্তি অর্জন করে এইটা, তাহলে এটা বেগের সাথে কিভাবে সম্পর্কিত, অর্থাৎ এই সম্পর্কটা তোমাকে প্রমাণ করতে বলছে। সো ছোট একটা প্রমাণ, তোমরা বাসায় প্রমাণটা শিখবা যেহেতু বোর্ড পরীক্ষায় আসছে। খেয়াল করো এখান থেকে আরেকটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2017, এটা তোমাদের এসডব্লিউ দিছি ভাইয়া নোটে। প্রশ্নটা একটু খেয়াল করো কি বলছে, গতিশক্তি ঋণাত্মক হতে পারে কিনা। তাহলে খেয়াল করো আমরা যেই সমীকরণটা আসলো গতিশক্তির টি সমান সমান হাফ এম ভি স্কয়ার, এখান থেকে তুমি বলো তো, একটু ভাইয়ার রিকোয়েস্ট থাকবে তুমি ভিডিওটা স্টপ করে একটু চিন্তা করো, এখানে যে রাশিগুলোর উপর গতিশক্তি নির্ভর করে তুমি বলো তো সে ঋণাত্মক হতে পারে কিনা। তো বলো তো আমাদের এখানে দুইটা রাশি, একটা হচ্ছে এম, একটা হচ্ছে বেগের স্কয়ার। এম এইটা কি বস্তুর ভরকে নির্দেশ করে, ভর কখনো ঋণাত্মক হতে পারে না, তার মানে ভর সব সময় কি ধনাত্মক। তাহলে আমরা এবার দেখি যে ভি স্কয়ার কি কখনো ঋণাত্মক হতে পারে কিনা। বলো তো বেগটা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, কিন্তু মনে করো একটা বেগ হচ্ছে তোমার 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, একটা বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে তুমি খেয়াল করো তো মিটার পার সেকেন্ড, এটাকে যদি তুমি স্কয়ার করো এটা হয়ে যাবে 4। বেগটা যদি আবার -2 মিটার পার সেকেন্ডও হয়, তাকে যদি স্কয়ার করো এটাও হবে 4। তাহলে তুমি খেয়াল করো তো এম সর্বদা ধনাত্মক, আবার ভি স্কয়ার, ভি এর মান ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন ভি স্কয়ার সর্বদা ধনাত্মক। তাহলে এই রাশিটা সর্বদা ধনাত্মক হবে, তার মানে গতিশক্তিও সর্বদা ধনাত্মক হবে, গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না। এই ব্যাখ্যাটা তোমরা লিখে নিবা, ভাইয়া বলে দিছি। এবার আসো আমরা যদি দেখি যে এই যে আমরা ধরে নিছি যে প্রাথমিক অবস্থায় বস্তুটা কি ছিল বলতো, স্থির ছিল। এখন স্থির তো নাই থাকতে পারে, মনে করো একটা গাড়ি চলতেছে, পিছন থেকে এসে আরেকটা গাড়ি ধাক্কা দিল, তাহলে প্রাথমিক অবস্থায় গাড়িটার একটা বেগ ছিল, সেটা আমরা মনে করলাম ইউ, পরবর্তী বেগ ছিল মনে করলাম ভি। তাহলে তুমি খেয়াল করো তো এই ক্ষেত্রে ত্বরণের রাশিটা আমরা পাবো হচ্ছে এইরকম, এ ইকুয়াল হচ্ছে ভি স্কয়ার মাইনাস ই স্কয়ার ডিভাইডেড বাই 2s। তাহলে এখন আমরা যদি এই এর মানটা এখানে বসায় দিই, খেয়াল করো তো আমাদের কত আসবে, এম এর মান হচ্ছে আমাদের ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই এস ইন্টু হচ্ছে এস। তো তুমি খেয়াল করো আমরা যদি এই এস এবং এ এস কাটাকাটি করো তাহলে এখানে কত থাকে, খেয়াল করো, সরি একটা 2 ছিল, তাহলে এইখানে থাকবে হচ্ছে এম ইন্টু ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে ভাইয়া একটু উপরে লিখতেছি, তোমরা একটু দেখো। তাহলে আমরা এই 2টাকে সামনে নিয়ে আসলাম, 2 আর এমটাকে ভিতরে গুণ করে দিচ্ছি, তাহলে এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ইউ স্কয়ার। তাহলে তুমি একটু খেয়াল করো তো, হাফ এম ভি স্কয়ার তারপর হচ্ছে হাফ এম ইউ স্কয়ার। বলো তো গতিশক্তির যে সমীকরণটা ছিল আমরা ভাই এখানে লিখে রাখছি, দেখো হাফ এম ভি স্কয়ার, তার মানে ভর ইন্টু বেগের স্কয়ার। তাহলে তুমি খেয়াল করো এখানে হাফ ইন্টু হচ্ছে ভর ইন্টু বেগের স্কয়ার, এখানেও দেখো হাফ ইন্টু ভর ইন্টু বেগের স্কয়ার। তাহলে আমরা এখানে ভি যেহেতু আমরা শেষ বেগ বলি, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে শেষ গতিশক্তি, গতিশক্তি মাইনাস হচ্ছে আদি গতিশক্তি, আদি গতিশক্তি। তাহলে খেয়াল করো আমরা গতিশক্তির আরেকটা ইকুয়েশন পেলাম হচ্ছে শেষ গতিশক্তি মাইনাস হচ্ছে আদি গতিশক্তি। তাহলে খেয়াল করে এটাকে আমরা বলতে পারি হচ্ছে গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির
পরিবর্তন। তাহলে খেয়াল করো আমরা এটা কোত্থেকে পাচ্ছি, দেখো গতিশক্তি এবং কৃত কাজ দুইটাই কি হয় বলতো সমান হয়। তাহলে আমরা কৃত কাজ W সমান Fs এখান থেকে দেখো এই জিনিসটা প্রমাণ করছি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সুতরাং কৃত কাজ সমান সমান হচ্ছে গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন। তাহলে এই লাইনটা এমসিকিউর জন্য মুখস্থ রাখবো, আমাদের ম্যাথে সাধারণত এটা লাগে না যে কৃত কাজ সমান সমান আমরা আরেকটা সম্পর্ক দেখলাম গতিশক্তির পরিবর্তন। তো এবার আসো আমরা যদি এখান থেকে আরো একটা সূত্র দেখি, দেখো আমরা যে সূত্রটা আজকে পেলাম প্রথমে যে গতিশক্তি T সমান সমান গতিশক্তি আমাদের হচ্ছে P দ্বারা প্রকাশ করি, T ইজ ইকুয়াল হচ্ছে হাফ m v স্কয়ার। এই প্রমাণটাও শিখবা, প্রমাণ শিখতে হবে, কারণ কি আমরা একটু আগে দেখছি যে হাফ এম ভি স্কয়ার এই প্রমাণটা তোমার বোর্ড পরীক্ষায় আসছে। ঠিক একই ভাবে ভাইয়া এখন যে প্রমাণটা করাচ্ছে এটাও ছোট্ট একটা প্রমাণ, তোমাদের পরীক্ষাগুলোতে খ নাম্বার অর্থাৎ 2 মার্কের জন্য এই প্রশ্নটাও আসে। তো দেখো আমরা এখান থেকে কিভাবে রূপান্তর করি, এখানে আসো যে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে এম ভি স্কয়ার ডিভাইডেড বাই 2। তো খেয়াল করো ভাইয়া উপরে নিচে একটা m দ্বারা গুণ করতেছি, তাহলে m ডট এম ভি স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2m। দেখো আমরা উপরে একটা m দিছি, নিচে একটা m দিয়ে দিছি। তাহলে দেখো তো m গুণ করলে উপরে আসবে হচ্ছে m স্কয়ার v স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2m। তাহলে তুমি খেয়াল করো a স্কয়ার b স্কয়ার আমরা এটাকে লিখতে পারি হচ্ছে ab হোল স্কয়ার। তাহলে m স্কয়ার v স্কয়ার এটাকে আমরা লিখতে পারি mv তার হোল স্কয়ার। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি হচ্ছে mv তার হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2m। বলো তো আমরা গত অধ্যায়ে পড়ছি বস্তুর ভর ও বেগের গুণফলকে আমরা কি বলি, ভরবেগ বলি। তাহলে m ইনটু v, দেখো ভর ইনটু বেগ, তাহলে এটাকে আমরা কি বলতে পারি বলো তো, ভরবেগ। তাহলে আমরা এখানে জানি যে ভরবেগ p ইজ ইকুয়াল হচ্ছে mv। তাহলে আমরা এই মানটা এখানে বসায় দাও, তাহলে এটা আসবে হচ্ছে p স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে টুয়াইস m। তাহলে আমরা গতিশক্তির আরেকটা সমীকরণ পেলাম, p ইজ ইকুয়াল হচ্ছে p স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস m। তাহলে আমাদের আজকের ক্লাসে ভাইয়া আর কোনো সূত্র পড়াবো না, আজকের ক্লাস হচ্ছে আমরা দুইটা সূত্র পড়াইলাম। একটা হচ্ছে গতিশক্তি p ইজ ইকুয়াল হাফ m v স্কয়ার, আর আরেকটা সূত্র হচ্ছে গতিশক্তি p ইজ ইকুয়াল p স্কয়ার বাই টুয়াইস m। তাহলে আমরা এখান থেকে একটু যদি আসি এই দুইটা সূত্র নিয়ে যদি একটু দেখি, খেয়াল করো এই যে দুইটা সূত্র পেলাম আমরা এখান থেকে যদি দেখো যে গতিশক্তি p এর সাথে v স্কয়ারের সম্পর্কটা কি বলো তো। আমরা জানি যে এই সম্পর্কটা হচ্ছে কি সমানুপাতিক সম্পর্ক। তাহলে তুমি খেয়াল করো তো কোন একটা বস্তুর বেগ যত বেশি হবে তার গতিশক্তিটা তত বেশি হবে, এই জিনিসগুলো মাথায় রাখবা। বেগ যদি কম হয় তাহলে তার গতিশক্তিটাও কম হবে। ঠিক একই ভাবে এখানে খেয়াল করো t এর সাথে আমাদের p স্কয়ার, p মানে কি বলতো ভরবেগ, তাহলে t এর সাথে p এর স্কয়ারের সম্পর্কটা হচ্ছে কি সমানুপাতিক। তাহলে কোন একটা বস্তুর ভরবেগ যত বেশি হবে তার গতিশক্তিও তত বেশি হবে। তাহলে আজকের ক্লাসে আমরা দুইটা সূত্র, এই দুইটা সূত্র দেখো ভাইয়া 1 এবং 2 দিয়ে এখানে লিখে রাখছি। দুইটা সূত্র খুবই ইম্পর্টেন্ট, ভালো করে মুখস্থ রাখবা যে p ইজ ইকুয়াল হাফ m v স্কয়ার, যেখানে m হচ্ছে বস্তুর ভর আর v হচ্ছে বস্তুর বেগ। আর গতিশক্তি p ইজ ইকুয়াল p স্কয়ার বাই টুয়াইস m, এখানে m তো হচ্ছে বস্তুর ভর আর p হচ্ছে বস্তুর ভরবেগ। তো আসো আমরা এখান থেকে আবার একটা एग्जांपल করি। তো তুমি খেয়াল করো ভাইয়া এখানে একটা एग्जांपल লিখে রাখছি, एग्जांपल 5। দেখো কি বলা হচ্ছে 2 কেজি ভরের কোন বস্তু 36 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে থাকলে এর গতিশক্তি কত হবে। তাহলে তুমি খেয়াল করো তোমাকে কি কি ইনফরমেশন দেওয়া আছে। আমরা যদি एग्जांपल 5 দেখি একটু, দেখো তোমাকে বলে দিছে 2 কেজি ভরের একটা বস্তু, তাহলে m সমান সমান তোমাকে 2 কেজি বলে দিছে। তারপরে 36 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে থাকলে তাহলে v সমান সমান বলে দিছে হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে আমরা জানি হচ্ছে মিটার পার সেকেন্ডে নিতে হলে কি হতে হয়, 1000 দ্বারা গুণ করতে হয়, 3600 দ্বারা ভাগ করতে হয়। তাহলে 36 ইনটু হচ্ছে 1000 ডিভাইডেড বাই হচ্ছে 3600 মিটার পার সেকেন্ড, তাহলে আসবে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তোমাকে বলা হচ্ছে এর গতিশক্তি নির্ণয় করো। তাহলে আমরা জানি গতিশক্তিকে আমরা t দ্বারা প্রকাশ করি, t ইজ ইকুয়াল হচ্ছে ভরবেগ।
তাহলে খেয়াল করো ভর দেওয়া আছে বেগ দেওয়া আছে, তাহলে তুমি দেখো এখানে যে দুইটা সূত্র আছে এই দুইটা সূত্রের কোন সূত্রটা ইউজ হবে, আমরা বুঝতে পারতেছি 1 নাম্বার সূত্রটা ইউজ হবে। তাহলে আমরা জানি T is equal half mv স্কয়ার, তাহলে হচ্ছে হাফ m মানে তোমাকে বলে দিতে 2, v মানে তোমার 10 স্কয়ার, তাহলে আসবে হচ্ছে 100, তাহলে তোমার টি হচ্ছে শক্তি, শক্তির একক হচ্ছে জুল, তাহলে আমাদের বস্তুটার গতিশক্তি হবে কত জুল, 100 জুল। তো ভাইয়া গত ক্লাসে লাইভ ক্লাসে তোমাদেরকে দেখাইছি যে পরীক্ষায় সাধারণত এই টাইপের ম্যাথগুলো এমসিকিউতে আসে, সৃজনশীলে খুব কমই এই টাইপের ম্যাথ আসে। সৃজনশীলে তোমার যে ম্যাথগুলো আসবে দেখবা যে তোমাকে বেগটা কিন্তু সরাসরি বলা নাও থাকতে পারে, সো তোমাকে বিভিন্ন ইনফরমেশন দেওয়া থাকবে, তাহলে তোমাকে মাথায় এটা রাখতে হবে যে গতিশক্তি মানে হচ্ছে হাফ mv স্কয়ার। তোমাকে যদি ভি এর মান বলে না দেয় তাহলে তোমাকে দেখবা যে বিভিন্ন ইনফরমেশন দেওয়া থাকবে, ওই ইনফরমেশনগুলো থেকে তোমাকে ভি এর মানটা বের করে নিতে হবে। আসলে আমরা পরের যে এক্সাম্পলটা আছে দেখো, আমরা পরের এক্সাম্পলটাতে যদি যাই দেখে আমাদেরকে কি কি দেওয়া আছে। দেখো এক্সাম্পল 6, 3 কেজি ভরের একটি পাথরকে, তাহলে m সমান সমান তোমাকে বলে দিছে 3 কেজি 30 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো, 2 সেকেন্ড পরে এর গতিশক্তি নির্ণয় করো। তো ভাইয়া তোমাকে রিকোয়েস্ট করব এই প্রশ্নটা একটু বুঝাই দিচ্ছি, তারপরে হচ্ছে তুমি ভিডিওটা স্টপ করে তুমি হচ্ছে নিজে তোমার খাতা একটু চেষ্টা করবা। তাহলে খেয়াল করো ভাইয়া যদি অঙ্কটা একটু বুঝাই দিই, মনে করলাম এখান থেকে এটা হচ্ছে ভূমি থেকে একটা পাথরকে তুমি হচ্ছে ইউ সমান সমান হচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করছো। তো তোমাকে বলা হচ্ছে এই পাথরটার ভর m সমান সমান বলে দিছে আমাদেরকে হচ্ছে 3 কেজি। তোমাকে বললো যে 2 সেকেন্ড পরে এর গতিশক্তি কত। ভাইয়া বুঝাইয়া দিচ্ছি, তুমি তোমার খাতায় একটু চেষ্টা করবা। খেয়াল করো আমরা গতিশক্তির সূত্র কি জানি, P is equal হচ্ছে হাফ mv স্কয়ার। তুমি খেয়াল করো তোমাকে m বলে দিছে হচ্ছে 3 কেজি। এখন দেখো তোমাকে বলা হচ্ছে 2 সেকেন্ড পরে তোমার গতিশক্তিটা কত হবে, তাহলে তোমাকে জানতে হবে যে 2 সেকেন্ড পরে বস্তুটার বেগ কত। কেউ যদি এই বেগটা বসায় দাও তাহলে কিন্তু তোমার অঙ্কটা ভুল হবে, কারণ তোমাকে কিন্তু এইটা প্রশ্ন করে নাই যে নিক্ষেপের মুহূর্তে তার গতিশক্তি কত। প্রশ্নটা একটু খেয়াল করো, যদি বলা হতো নিক্ষেপের মুহূর্তে তার গতিশক্তি কত তাহলে তুমি লিখতে হচ্ছে হাফ mu স্কয়ার, অর্থাৎ আমরা এইটাকে হচ্ছে বেগ হিসেবে নিতাম। কিন্তু তোমাকে বলা হচ্ছে যে নিক্ষেপের 2 সেকেন্ড পরে তার গতিশক্তি কত, তাহলে তোমাকে জানতে হবে 2 সেকেন্ড পরে তার বেগ কত। খেয়াল করে আমরা গতি অধ্যায়ে পড়ছিলাম যে একটা বস্তুকে যদি আমরা উপরের দিকে নিক্ষেপ করি তাহলে তার বেগ আমরা বের করতে পারি। বলতো আমরা কিভাবে বেগটা বের করতে পারি, যে ধরি 2 সেকেন্ড পর বস্তুর বেগ সমান সমান হচ্ছে v। তাহলে আমরা জানি v is equal হচ্ছে u minus gt। এই সূত্রটা কোত্থেকে পেলাম, আমরা গতি অধ্যায়ে এই সূত্রটা পড়ছি যে কোন একটা বস্তুকে যদি উপরের দিকে নিক্ষেপ করি তাহলে তোমার তার বেগ বের করার সূত্র হচ্ছে v equal u minus gt। তাহলে তুমি খেয়াল করো u এর মান তোমাকে বলে দিছে যে তুমি 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছো, তাহলে 30 মাইনাস g এর মান আমরা জানি 9.8 ইনটু t তোমাকে বলে দিছে 2 সেকেন্ড, তাহলে আমরা এখানে বসালাম 2, তাহলে হচ্ছে 30 বিয়োগ 19.6, তাহলে এটা করলে আমাদের আসবে হচ্ছে 30 বিয়োগ 19.6, এটা করলে আসে হচ্ছে তোমার 10.4 একটু দেখো 4 মিটার পার সেকেন্ড। এখন তুমি খেয়াল করো, তাহলে এই যে আমরা 2 সেকেন্ড পর তার বেগটা কত এটা আমরা জেনে গেলাম। তাহলে আমরা গতিশক্তির সূত্রে যদি আমরা বসায় দিই তাহলে দেখো হাফ ইনটু হচ্ছে 3 ইনটু হচ্ছে 10.4 তার স্কয়ার, তাহলে এইখান থেকে খেয়াল করো আমাদের আসবে হচ্ছে স্কয়ার ইনটু হচ্ছে 3 ভাগ হচ্ছে 2, তাহলে এটা করলে আসে হচ্ছে 162.24 জুল। তাহলে তুমি খেয়াল করো ভাইয়া, তোমরা যারা গত ক্লাসে জুমে যুক্ত হতে পারছো, ভাইয়া তোমাদেরকে দেখাইছি যে একটা অঙ্ক করতে গেলে সাধারণত সরাসরি মানগুলা খুবই কম দেওয়া থাকে। যেই ম্যাথগুলোকে সরাসরি মান দেওয়া থাকে এগুলো সাধারণত এমসিকিউতে আসে, বাট পরীক্ষায় যে ম্যাথগুলো আসবে ওইগুলো কিন্তু এই টাইপেরই ম্যাথ আসবে, অর্থাৎ তোমাকে গতিশক্তি বের করতে বলবে হাফ mv স্কয়ার, সরাসরি m বলে দিবে না, v বলে দিবে না,
অর্থাৎ একটা বলে দিবে তো আরেকটা বলে দিবে না, অথবা দুইটাই ডাইরেক্ট বলে দিবে না, তোমাকে বিভিন্নভাবে বের করে আনতে হবে। তুমি খেয়াল করো আমরা যখন 3 নাম্বার অধ্যায় পড়াইছি তখনও তুমি দেখো তুমি কিন্তু 2 নাম্বার অধ্যায়ের সূত্রগুলো ব্যবহার করছো। আবার যখন আমরা 4 নাম্বার অধ্যায়ে আসছি তুমি খেয়াল করো তুমি 2 নাম্বার অধ্যায়ের সূত্রগুলো ব্যবহার করতেছো, তুমি F = ma তুমি 3 নাম্বার অধ্যায়ের সূত্রগুলো ব্যবহার করতেছো। তার ওই কারণে ভাইয়া বলতেছি যারা এখনো পড়াশোনাটা ঠিকমতো করতেছো না তাদের জন্য কিন্তু সামনে আরো কঠিন অবস্থা আসতেছে, কারণ এক একটা অধ্যায় যাবে, ওই যে অধ্যায়টা নতুন আসবে ওই অধ্যায়ের পরবর্তী পিছনের যে অধ্যায়গুলো আছে ওই অধ্যায়গুলা থিওরি, ওই অধ্যায়গুলোর সূত্র, ম্যাথমেটিক্যাল ফর্ম, এগুলা কিন্তু সামনের অধ্যায়গুলোতে ব্যবহার হবে। এখন তুমি যদি তোমার পিছনের পড়াগুলাতে ল্যাকিংস রেখে যাও তাহলে কিন্তু তোমার সামনে যে অধ্যায়গুলো আসবে ওইগুলা তো তোমার বিশাল একটা গ্যাপ থেকে যাবে, ফলে তুমি কিন্তু পড়াশোনার ট্র্যাক থেকে অনেক পিছিয়ে যাবা। প্রতিদিন তোমাদেরকে একই কথা বলি, তারপরেও তোমরা কিন্তু কথাটা শুনতেছো না, যে ম্যাথগুলা করার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে করতে হবে, না হলে কিন্তু সায়েন্সের যে ম্যাথগুলা তোমার মিলানো কিন্তু খুব কঠিন হয়ে যাবে। সো এগুলা প্র্যাকটিসের ব্যাপার, তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার মাথায় এটা হবে, কারণ এটা তো মুখস্থ করার কোনো ব্যাপার না যে আমি বসে বসে মুখস্থ করলাম পরীক্ষা যেয়ে লিখে আসলাম, কারণ কি তুমি তো মুখস্থ করতে পারবা না, ম্যাথটা তোমাকে মাথায় নিতে হবে। সো এই জন্য ভাইয়া বলি যে যারা এখনো লাস্টের অধ্যায়গুলো পারো না, 2 এবং 3 ভালো করে পড়ো নাই, সময় পেলে ওই দুটো অধ্যায় রিভাইজ করবা এবং রানিং যে অধ্যায়টা আছে এটাও বুঝে বুঝে অঙ্কগুলো সলভ করবা। যে আমাকে এখানে গতিশক্তি বের করতে বলছে 2 সেকেন্ড পরে, তাহলে আমাকে বেগটা লাগবে 2 সেকেন্ড পরের বেগ, তাহলে 2 সেকেন্ড পরের বেগ বের করার সূত্র হচ্ছে এটা। আবার তোমাকে যদি নিক্ষেপের মুহূর্তে বেগ বলতো তাহলে নিক্ষেপের মুহূর্তে বেগ দেওয়া আছে এটা, তাহলে আমরা নিক্ষেপের মুহূর্তে গতিশক্তিটাও বের করে আনতে পারতাম। এখন তুমি যদি ভালোভাবে সূত্রগুলো মুখস্থ না পারো এবং বুঝে না পড়ো এবং প্র্যাকটিস না করো, তুমি খেয়াল করো তো পরীক্ষার হলে এইখানে যে এই সূত্রটা আসবে তোমার মাথায় কিন্তু এটা সহজে আসবে না, পরীক্ষার হলে এটা কিন্তু সহজে মাথায় আসবে না। সো এটা মাথায় আনার জন্য কি করতে হবে, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। ভাই রিকোয়েস্ট, তোমরা যারা এখনো অঙ্কগুলো করতেছো না ভাইয়া বারবার বলতেছি কমপক্ষে 2 বার 3 বার করে বুঝে বুঝে অঙ্কগুলো প্র্যাকটিস করবা, যে ভাইয়া কেন এখানে এই সূত্রটা ব্যবহার করলো, অন্য কোনো সূত্র কেন ব্যবহার করলো না। তুমি খেয়াল করো তো গতির অন্য সূত্রগুলো এখানে কিন্তু ব্যবহার হবে না, তুমি এটা বাসায় একটু চিন্তা করে দেখবা যে v² = u² - 2gh, এখানে কিন্তু সময় দেওয়া নাই, সো সময়ের সূত্রটাতে এখানে ব্যবহার হবে না। সো এইভাবে বুঝে বুঝে এই জিনিসগুলো পড়বা। তো আসো আমরা পরবর্তী যে ম্যাথটা আছে আমরা যদি ওই ম্যাথটাতে যাই, এবার একটু কথাগুলো শুনো, তোমাদের ভালোর জন্যই বলি, হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে, তোমরা ভালো করলে সেটা তোমারই, আমার কিছু না, পরীক্ষার হলেও যাবা তুমি, আমি যাব না। সো যত বেশি প্র্যাকটিস করবা তুমি তত বেশি আগায়া যাবা। তো আসো আমরা পরের ম্যাথটা দেখি। আমাদের পরের যে ম্যাথটা আছে एग्जांपल 7, তো দেখো এখানে কি বলা হচ্ছে 10 কেজি ভরের একটি বস্তুর গতিশক্তি 80 জুল। তুমি খেয়াল করো তো এই ক্ষেত্রে তোমাকে গতিশক্তিটা বলে দিছে, তাহলে আমাদেরকে एग्जांपल 7 এ তোমাকে গতিশক্তি T সমান বলে দিছে হচ্ছে 80 জুল। ভর তোমাকে বলে দিছে, দেখো ভর m সমান বলে দিছে 10 কেজি। কোশ্চেনটা একটু খেয়াল করো, তোমাকে কি বের করতে বলা হচ্ছে, তোমাকে বলা হচ্ছে এর ভরবেগ নির্ণয় করো, তাহলে এর ভরবেগ নির্ণয় করো। তাহলে তুমি খেয়াল করো তো তোমাকে p বের করতে বলা হচ্ছে, তাহলে দেখো আমাদের গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক কোনটা, আমরা দেখো 2 নাম্বার যে সূত্রটা আছে এখন আমরা 2 নাম্বার সূত্রটা ব্যবহার করব। অর্থাৎ তুমি ডাটাগুলো দেখেই বুঝবা যে কখন কোন সূত্রটা ব্যবহার করতে হবে। যে আমাদের এখন ভরবেগ চাইছে, তাহলে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক হচ্ছে দ্বিতীয় সূত্রটা। তাহলে আমরা জানি, দেখো আমরা জানি T = p² হচ্ছে টুয়াইস m। তাহলে এইখান থেকে দেখো আমরা p² সমান লিখতে পারি 2mt, এটাকে এদিকে গুণ করে দিলাম, তাহলে p = হচ্ছে √2mt। তাহলে মান বসায় দাও, √2 * m এর মান তোমাকে বলে দিছে 10 আর t এর মান বলে দিছে হচ্ছে 80। তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি, দেখো 2 * 10 * হচ্ছে 80, তারপর হচ্ছে √অ্যানসার, এটাকে করলে আসে হচ্ছে 40। তাহলে তুমি খেয়াল করো আমাদের ভরবেগের মান আসলো হচ্ছে 40 এবং আমরা ভরবেগের একক জানি, একক হচ্ছে কি কেজি মিটার পার সেকেন্ড, তাহলে 40 কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপরে তোমরা দেখবা তোমাদের ভাইয়া যে নোটটা দিছে ওইখানে একটা বা দুইটা SW দেওয়া আছে, ওইটা তোমরা করবা এবং ঠিক এই সূত্রটা এবং এই সূত্রটা, সূত্র 1 এবং 2 থেকে একটা সৃজনশীল আসছে চট্টগ্রাম বোর্ড 2017, এটা তোমরা SW করবা, এটা তোমরা পারবা। চট্টগ্রাম বোর্ড 2017
সেম একই নিয়মেরই অঙ্ক, তোমরা হচ্ছে SW করবা, এটা তোমরা পারবা। এরপরে আসো তোমাদের আইডিয়াল স্কুলে, তোমাদের স্কুলে গত বছর টেস্ট পরীক্ষায় যে প্রশ্নটা আসছে, আমরা এবার ওই প্রশ্নটা যদি সলভ করি, খেয়াল করো। তো তোমাদের পরীক্ষায় এরকম একটা প্রশ্ন আসছে টেস্ট পরীক্ষায় গত বছর, যে এখানে একটা বস্তু আছে, বস্তুটার নাম দিছে হচ্ছে পি, বস্তুটার ভর হচ্ছে 1 কেজি, এই বস্তুর উপর এই দিকে একটা বল ক্রিয়া করতেছে যেটা হচ্ছে F1। এরপরে এখানে আরেকটা বস্তু দিছে, এই বস্তুটার নাম দিছে হচ্ছে কিউ, এই বস্তুটার ভর হচ্ছে 2 কেজি, এবং এই বস্তুটার উপর আরেকটা বল কাজ করতেছে হচ্ছে F2 এই দিকে। তো তোমাকে ক নাম্বার প্রশ্নে বলছে দেখাও যে বস্তুদ্বয়ের সমমানের ত্বরণ, দেখো এই লাইনটার দিকে একটু খেয়াল করো, সমমানের ত্বরণ সৃষ্টির ক্ষেত্রে F1 সমান সমান হচ্ছে 2F2, এটা তোমাকে দেখাইতে বলছে। কোন কন্ডিশনে? কন্ডিশনটা হচ্ছে সমমানের ত্বরণ, অর্থাৎ এইটার ত্বরণ যা হবে এইটার ত্বরণও তোমার কি হবে, ঠিক একই হবে। তাহলে আমরা ধরে নিলাম এই বস্তুটার ত্বরণ a, তাহলে বলো তো এইটার ত্বরণও কত হবে? এটার ত্বরণও হবে হচ্ছে a, কারণ কি বলেই দিছে দুইটার সমমানের ত্বরণ। তাহলে তুমি খেয়াল করো, তোমাকে বল সমান কিছু একটা প্রমাণ করতে হচ্ছে, F1 সমান 2F2, অর্থাৎ একটা বল আর একটা দ্বিগুণ, এটা প্রমাণ করতে বলছে। তাহলে বলের যে সূত্রটা জানি, আমরা জানি বল সমান সমান হচ্ছে ভর ইনটু হচ্ছে ত্বরণ, F ইকুয়াল ma। তুমি দেখো এখানে F আছে, m আছে, a আছে, এখানেও দেখো F আছে, m আছে, a আছে। তাহলে খেয়াল করো তো, আমরা কিউ বস্তুর জন্য দেখো তো আমরা কি লিখতে পারি, F2 সমান সমান হচ্ছে m2 ইনটু হচ্ছে a। খেয়াল করো, আমরা ধরে নিলাম এটাকে যেহেতু স্যারের 2 দ্বারা প্রকাশ করে নিছে, তাহলে আমরা ধরে নিলাম এই ভরটা হচ্ছে m2, আর এটাকে স্যার 1 দ্বারা প্রকাশ করছে, তাহলে আমরা এইটাকে ধরে নিলাম ভর হচ্ছে m1। আর তুমি বলতে পারো যে ভাই আমরা এটাকে a1, এটাকে a1, এটাকে a2 কেন লিখি নাই? তুমি একটা প্রশ্নটা দেখো, তোমাকে প্রশ্নে বলে দিছে সমমানের ত্বরণ, অর্থাৎ দুইটা ত্বরণের মান কি হবে, সেম হবে, যার কারণে আমরা 1 এবং 2 লিখি নাই। তাহলে এখন খেয়াল করো, m এর মান যদি বসায় দাও, দেখো m এর মান কত বলে দিছে তোমাকে, 2a, তাহলে আমরা এটা পেলাম। এখন আসো আমরা যদি এইখানে আসি, যে আবার খেয়াল করো, আমরা যদি একটু প্রশ্নটা, ভাইয়া মনে হয় ভুল লিখছি কিনা একটু চেক করে নিই। তোমাদের স্কুলে দেখো ভাইয়া প্রশ্নটা, তো খেয়াল করো ভাইয়া প্রশ্নটা ভুল লিখছি। তো তোমাদের স্যারে যে প্রশ্নটা বলছে এটা ছিল F2 আর এটা ছিল হচ্ছে F1, ভাইয়া প্রশ্নটা একটু ভুল লিখছি। তাহলে এটা হবে, এগুলো একটু চেঞ্জ করে না, এটা যেহেতু 2 এটা হবে 2, তারপর এটা যেহেতু 1 এটা হবে হচ্ছে 1। তাহলে আসো আমরা যদি আমরা তোমার প্রথম হচ্ছে P বস্তুর জন্য আমরা যদি বের করি, যে P বস্তুর জন্য F2 সমান সমান m2 ইনটু a, তাহলে m2 এর মান দেখো 1 ইনটু হচ্ছে a সমান সমান হচ্ছে a, আমরা এটা বের করলাম। এবার আসো আমরা যদি Q বস্তুর জন্য বের করি, যে Q বস্তুর জন্য তাহলে Q বস্তুর জন্য আমরা Q বস্তুটার বল হচ্ছে F1, তাহলে সমান সমান হচ্ছে m1a। তাহলে খেয়াল করো তো, আমরা m1 মানে তোমাকে বলে দিচ্ছে 2 ইনটু হচ্ছে a সমান সমান হচ্ছে 2a। তাহলে তুমি খেয়াল করো, আমরা যদি এই পাশে আসি, এই পাশে দেখো তো আমরা F2 সমান সমান a, এখান থেকে আমরা চাইলে লিখতে পারি a সমান সমান কত বলো তো, F2। তাহলে এই মানটা এই যে এইখানে আমরা a এর জায়গায় বসায় দিতে পারি কত, F2, তাহলে বসায় দিলাম 2F2। তাহলে সুতরাং F1 সমান সমান হচ্ছে 2F2, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। দেখো খুবই সিম্পল একটা ম্যাথ। আচ্ছা, এরপরে খ নাম্বার যে প্রশ্নটা আছে, বলা হচ্ছে বস্তুদ্বয়ের গতিশক্তি সমান হলে বেগদ্বয়ের অনুপাত নির্ণয় করো। তাহলে পরের কোশ্চেনটা যদি আমরা একটু খেয়াল করো, যে তোমাকে বলে দিছে বস্তুদ্বয়ের গতিশক্তি সমান হলে বেগদ্বয়ের অনুপাত নির্ণয় করো। তা আমরা ধরে নিলাম যে এই বস্তুটা F1 বল প্রয়োগ করছো, যার কারণে সে এই দিকে হচ্ছে v1 বেগে গতিশীল হলো, আর এই বস্তুটা আমরা মনে করলাম এই দিকে হচ্ছে v2 বেগে গতিশীল হলো। তাহলে তোমাকে বলছে বেগদ্বয়ের অনুপাত বের করো, এই কথার মানে হচ্ছে v1 অনুপাত হচ্ছে v2 ইকুয়াল হচ্ছে হোয়াট, তোমাকে এটা জিজ্ঞেস করা হচ্ছে। তো এই ক্ষেত্রে তোমাকে কন্ডিশন কি বলে দিছে স্যার, তো তুমি খেয়াল করো, স্যার বলে দিছে যে গতিশক্তি সমান হলে,
তাহলে খেয়াল করো গতিশক্তি সমান হলে এই কথার মানে কি তোমার পি বস্তুর গতিশক্তি এবং কিউ বস্তুর গতিশক্তি কি সমান, তাহলে হচ্ছে পি বস্তুর যে গতিশক্তি আমরা তাকে ধরে নিলাম মনে করো হচ্ছে যেহেতু এগুলা 2 দ্বারা প্রকাশ করতেছি তাহলে পি বস্তুর গতিশক্তি হচ্ছে আমরা এটা হচ্ছে পি এর গতিশক্তি, আর কিউ এর গতিশক্তিটাকে আমরা মনে করো ধরে নিলাম হচ্ছে T1 দ্বারা। তাহলে খেয়াল করো প্রশ্নে তোমাকে বলে দিছে যে গতিশক্তি সমান হলে তাহলে প্রশ্ন মতে T1 সমান সমান হচ্ছে T2, তোমাকে বলে দিছে দুইটা গতিশক্তি সমান। তাহলে তুমি খেয়াল করো টি এর দুইটা সূত্র জানো, একটা হচ্ছে হাফ এম ভি স্কয়ার আর একটা হচ্ছে পি স্কয়ার বাই 2m। এখন তুমি কোন সূত্রটা ব্যবহার করবা, তুমি খেয়াল করো তোমাকে বেগ বের করতে বলা হচ্ছে, তাহলে আমরা বেগের যে সম্পর্কে সূত্রটা আছে ওই সূত্রটা ব্যবহার করব। তাহলে খেয়াল করো আমরা যদি এখানে লিখি আমরা লিখতে পারি হাফ m1 v1 স্কয়ার সমান সমান হচ্ছে হাফ m2 v2 স্কয়ার। তাহলে খেয়াল করো এই হাফ এবং এই হাফ তোমার কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে m1 v1 স্কয়ার সমান সমান হচ্ছে m2 v2 স্কয়ার। তাহলে তুমি খেয়াল করো যে v1 স্কয়ার আর v2 টাকে ভাই এইদিকে ভাগ করে দিলাম ডিভাইডেড বাই v2 স্কয়ার সমান সমান m2 ডিভাইডেড বাই হচ্ছে m1। তো ভাইয়া সব সময় বলি তোমরা ভাইয়া যখন ক্লাসে পড়াবো রাফ খাতায় কিন্তু অঙ্কগুলো করার সময় ভাইয়া যেভাবে করি লিখবা, তাহলে নোট খাতায় করার ক্ষেত্রে তুমি দেখবা যে সুবিধা হবে তোমার। আর যদি খালি ভিডিও দেখো কোনো কিছু খাতায় না লেখো তাহলে কিন্তু কোনো লাভ হবে না। তাহলে খেয়াল করো আমরা একটা জিনিস জানি যে বলো তো a স্কয়ার b স্কয়ার এটাকে আমরা লিখতে পারি ab হোল স্কয়ার, ঠিক একই ভাবে a স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার এটাকে আমরা লিখতে পারি a বাই b তার হোল স্কয়ার। তাহলে এখানে দেখো v1 বাই v2 কে আমরা কি লিখতে পারবো v1 ডিভাইডেড বাই v2 তার হোল স্কয়ার সমান সমান m2 ডিভাইডেড বাই হচ্ছে m1। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি v1 ডিভাইডেড বাই v2 স্কয়ারটা ওইদিকে গেলে হবে হচ্ছে রুট ওভার m2 ডিভাইডেড বাই হচ্ছে m1। তো তুমি খেয়াল করো আমাদের ফিগারে m2 মানে কত দেখো তো 1 আর হচ্ছে m2 মানে দেখো আমাদের কত দেওয়া আছে, m2 মানে হচ্ছে 1 আর m1 এটা মানে কত দেওয়া আছে দেখো 2। তাহলে আমরা যদি এই মানগুলো এখানে বসায় দাও তাহলে খেয়াল করো আমরা যদি মানগুলো বসায় দিই তাহলে হচ্ছে v1 ডিভাইডেড বাই v2 সমান সমান রুট ওভার m2 এর মান দেখো কত আছে 1 ডিভাইডেড বাই হচ্ছে m1 এর মান হচ্ছে 2। তাহলে আসো আমরা যদি এখানে ভাই একটু মুছে দিই, আমরা এখানে লিখতে পারি যে v1 ডিভাইডেড বাই v2 সমান সমান বলতো 1 কে যদি রুট করো সেটা 1 ই হবে আর 2 কে রুট করলে আমরা এটা হয় কত রুট 2। তাহলে সুতরাং v1 অনুপাত v2 সমান সমান হচ্ছে 1 অনুপাত হচ্ছে রুট 2। তাহলে তোমাকে বেগদ্বয়ের অনুপাত বের করতে বলা হচ্ছে, আমাদের বেগদ্বয়ের অনুপাত হচ্ছে 1:√2। তো খেয়াল করো এবার হচ্ছে আমরা एग्जांपल 8 যেটা আছে এই অঙ্কটা যদি একটু দেখি, তোমাকে বলা হলো যে বেগ 1% বাড়ালে গতিশক্তি কত শতাংশ বাড়বে। বেগ 1% বাড়ালে গতিশক্তি কত শতাংশ বাড়বে। খেয়াল করো আমরা আজকে দেখছি যে গতিশক্তির সাথে বেগ যেহেতু সমানুপাতিক সম্পর্কিত, তার মানে বেগ বাড়লে গতিশক্তিটাও বাড়বে। তো তোমার বেগটা 1% বাড়াইছে, তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে তাহলে গতিশক্তিটা কত শতাংশ বাড়বে। তো এই টাইপের ম্যাথটা ভাইয়া এটা তোমাদের বইয়ে আছে, তোমাদের বই থেকে নেওয়া হয়েছে, তোমাদের বইয়ে দেখবে একবার লাস্ট পেজে অঙ্কগুলো আছে এই অধ্যায়ে। এখন এই টাইপের অঙ্কগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো আসো ভাইয়া এই প্রশ্নটা একটু সলভ করে দিই, তোমরা এটা স্টার্ট দিয়ে রাখতে পারো এটা। তো খেয়াল করো আমরা যদি এটা একটু সলভ করি যে আমরা ধরে নিলাম যে প্রাথমিক অবস্থায় বেগটা হচ্ছে v1, ধরি প্রাথমিক অবস্থায় বেগ v1 সমান সমান v। আমরা মনে করলাম প্রাথমিক অবস্থায় বেগটা ছিল হচ্ছে v1 সমান সমান v। এখন বেগটা হচ্ছে 1% বাড়ানো হলো। মনে করো তুমি এই জিনিসটা একটু খেয়াল করো যে তোমার কাছে 10 টাকা আছে, তো ভাইয়া বললাম যে তোমার টাকাটা 2 টাকা বাড়ানো হলো, তাহলে বলো তো তোমার কাছে এখন কয় টাকা আছে। তোমার কাছে এখন আছে হচ্ছে 12 টাকা। তুমি কিভাবে পেলা, তোমার আগে ছিল হচ্ছে 10 টাকা আর 2 টাকা বাড়ানো হয়েছে, তাহলে বাড়ানোটা তুমি কি করো বলো তো আগের টাকাটার সাথে যুক্ত করো, তাহলে সেটাই হচ্ছে তোমার প্রকৃত টাকা। যেমন আগে ছিল 10 টাকা যোগ 2 টাকা সমান সমান 12 টাকা।
তাহলে ঠিক একইভাবে আমরা ধরে নিলাম প্রথম অবস্থায় তোমার কাছে 10 টাকা ছিল, ওইটাকে আমরা ধরে নিলাম প্রথম অবস্থায় বেগ v1 = v, বেগটাকে 1% বাড়ানো হলো। তাহলে এখন বেগটা কত? তাহলে হচ্ছে 1% বাড়ালে বেগ আমরা মনে করলাম সেটা হচ্ছে v2। তাহলে v2টা কত হবে? তুমি খেয়াল করো, তোমার কাছে আগে ছিল 10 টাকা, 2 টাকা বাড়ানো হয়েছে, তাহলে কি করছো 10 + 2, তাহলে আগে ছিল বেগটা কত v1, তাহলে v1 প্লাস কতটুকু তুমি বাড়াইছো কত বলো তো? 1%। তাহলে 1 va1 এর 1%। তাহলে খেয়াল করো 1% মানে হচ্ছে 1%। তাহলে কার 1%? আগে যেটা ছিল তার 1% বাড়ানো হয়েছে। তাহলে আগে বেগ ছিল v1, তার 1% বাড়াইছি আমরা, তাহলে v1 এর 1%। তাহলে এখন খেয়াল করো, আমরা যদি এটাকে ভাঙাই তাহলে v1 মানে হচ্ছে v1 প্লাস v1, তোমরা ক্লাস 8-এ শিখছো, এর মানে আমরা জানি কি বলতো? গুণ। তাহলে হচ্ছে গুণ 1% মানে কত বলতো? 1/100। তাহলে এটাকে যদি আমরা ভাঙাই তাহলে আসবে হচ্ছে যে v1 মানে আমরা লিখলাম হচ্ছে দেখো v প্লাস v ইনটু হচ্ছে 1/100, এটা করলে আসবে হচ্ছে 0.01। তাহলে 0.01, তাহলে এটা যদি এটার সাথে যোগ করে আসবে হচ্ছে 1.01 v। তাহলে তোমার v2 এর মান হলো 1.01 v। তাহলে আসো আমরা প্রাথমিক যে গতিশক্তিটা আছে, যে প্রাথমিক গতিশক্তি T1 সমান হচ্ছে হাফ m v1 স্কয়ার, আর পরবর্তী গতিশক্তি T2 সমান হচ্ছে হাফ m v2 স্কয়ার। এখন তোমার মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা এখানে m1 এবং m2 লিখি নাই কেন? তুমি খেয়াল করো তো, তোমার ভরের কোনো পরিবর্তন করা হয় নাই বা ভরের কোনো পরিবর্তন করা হয়েছে এরকম কিছু বলা নাই, জাস্ট বেগের পরিবর্তন করা হয়েছে, ওই কারণে আমরা ভরটাকে সেমই রাখলাম। এখন তুমি খেয়াল করো, আমরা মনে করলাম এটাকে হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম, এটাকে হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম। এখন আমরা যদি 1/2 করি, একটা সমীকরণকে একটা সমীকরণ দ্বারা ভাগ করি, তাহলে দেখো আসবে হচ্ছে T1 / T2 সমান আসবে হচ্ছে হাফ m v1 স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে হাফ m v2 স্কয়ার। তুমি একটু খেয়াল করো, হাফ m কাটা যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে T1 / হচ্ছে T2 সমান আসবে হচ্ছে v1 / v2 তার হোল স্কয়ার। তাহলে আমরা এই মানগুলা যদি বসাও, ভাই এখান দিয়ে বসাচ্ছি, খেয়াল করো, বা T1 / T2 সমান v1, দেখো তো v1 মানে কত? v, আর v2 মানে হচ্ছে 1.01 v তার হোল স্কয়ার। তাহলে তুমি খেয়াল করো, এই v1 এই v কাটা যাবে, তাহলে আমাদের এখানে থাকবে কত? খেয়াল করো তো, যে T1 / T2 সমান আসবে হচ্ছে 1/1.01 তার স্কয়ার। তাহলে আমরা যদি তোমাকে বলছে গতিশক্তি কতটুকু পরিবর্তন হবে, তাহলে আমরা T2টা যদি বের করি, তাহলে T2 সমান আসবে হচ্ছে 1.01 তার স্কয়ার ইনটু হচ্ছে T1, তাহলে হচ্ছে T2 সমান আসবে হচ্ছে 1.01 স্কয়ার, এটাকে করলে আসে হচ্ছে 1.02 T1। তাহলে তুমি খেয়াল করো তো, তোমার এখন গতিশক্তিটা হয়ে গেল এইটা। তাহলে গতিশক্তির পরিবর্তন তোমাকে দেখো বের করতে বলছে, কত শতাংশ বাড়বে। তাহলে আমরা দেখি যে গতিশক্তির পরিবর্তনটা কত হলো। তাহলে গতিশক্তির পরিবর্তন সমান এখন গতিশক্তি হচ্ছে T2, তাহলে হচ্ছে T2 মাইনাস প্রাথমিক গতিশক্তিটা কত ছিল? T1, তাহলে হচ্ছে মাইনাস T1। তাহলে T2 এর মান পাইছি হচ্ছে আমরা 1.02 T1 মাইনাস হচ্ছে T1, তাহলে এটা করলে আসবে 0.02 T1। তাহলে তুমি খেয়াল করো, তোমাকে শতাংশ জিজ্ঞেস করছে, তাহলে শতকরা বের করতে বলছে। এখন আমরা যদি ঐকিক নিয়মে বের করি, খেয়াল করো তো, T1 এ পরিবর্তন হয় হচ্ছে 0.02 T1, অর্থাৎ তোমার প্রাথমিক গতিশক্তি যখন T1 ছিল, তোমার গতিশক্তিটা T1 থেকে বেড়ে এখন হয়েছে এত, তাহলে একের জন্য বাড়বে কতটুকু? একের জন্য বাড়বে 0.02 T1 ডিভাইডেড বাই হচ্ছে T1। তাহলে সুতরাং
100 এর জন্য কতটুকু হবে, 100 এর জন্য হবে তোমার হচ্ছে 0.02 t1 ডিভাইডেড বাই t1 ইনটু হচ্ছে 100, তাহলে সমান সমান হচ্ছে 2। শতকরা প্রকাশ করলে আমরা পার্সেন্ট দ্বারা প্রকাশ করি, তাহলে হচ্ছে তোমার বেগ যদি 1% বাড়ানো হয় গতিশক্তিটা 2% বেড়ে যাবে। এই অঙ্কটা বুঝে বুঝে 2-3 বার অবশ্যই প্র্যাকটিস করবা, কারণ এই টাইপের ম্যাথগুলো পরীক্ষায় আসে। আমাদের আজকের ক্লাসের লাস্ট বরিশাল বোর্ডের যে প্রশ্নটা আছে এটা দিয়ে আমরা আজকে শেষ করব। খেয়াল করো সৃজনশীলটা আমরা যদি দেখি, দেখো তোমাকে এখানে একটা ফিগার দেওয়া আছে, তুমি খেয়াল করো যে একটা গাড়ি যার ভর হচ্ছে 30 কেজি, এই 30 কেজি ভরের একটি গাড়ির গতিবেগ দেখানো হয়েছে। তাহলে আমরা ফার্স্ট ইনফরমেশনটা পেলাম n সমান সমান হচ্ছে 3000 কেজি। আচ্ছা, একটা গাড়ির গতিবেগ, তো x অক্ষ বরাবর সময় আর y অক্ষ বরাবর বেগ নেওয়া হয়েছে। তো খেয়াল করো তো গাড়িটার বেগ প্রথমে কত ছিল বলো তো 10, এখান থেকে বেগটা দেখো বাড়তে বাড়তে b বিন্দুতে বেগটা কত হচ্ছে 30। তাহলে খেয়াল করো তো b থেকে c এই অংশে তুমি একটু খেয়াল করো তো বেগের মানের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে আমরা বলতে পারি যে এই অংশে বস্তুটা হচ্ছে সমবেগে চলতেছে, তাই না, সমবেগে চলে। এরপরে খেয়াল করো এখানে আবার বেগের পরিবর্তন হচ্ছে, তাহলে এই যে ইনফরমেশনগুলো তোমাকে দেওয়া আছে। ক নাম্বার প্রশ্নে বলা হলো গাড়িটির প্রথম 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তো তুমি খেয়াল করো তো প্রথম 10 সেকেন্ডে গাড়িটা কিন্তু সমত্বরণে চলতেছে, অর্থাৎ তার ত্বরণের পরিবর্তন হচ্ছে, দেখো বেগেরও পরিবর্তন হচ্ছে। কিন্তু পরবর্তীতে এইখান থেকে এইখানে বি থেকে সি অর্থাৎ 15-20 এই পর্যন্ত সে সমবেগে চলছে। তো তোমাকে পুরাটা বের করতে বলে নাই, তোমাকে এই পর্যন্ত, ভাইয়া যদি এটাকে নীল কলমটা দিয়ে দেখাই, যে তোমাকে এই পর্যন্ত দূরত্বটা বের করতে বলা হয়েছে। দেখো প্রথম 15 সেকেন্ডে, তাহলে তুমি খেয়াল করো তো এই পর্যন্ত সে ত্বরণে চলছে, এইখান থেকে এইখানে এই অংশটা মানে এই 5 সেকেন্ড সে কিভাবে চলছে বলতো, সমবেগে চলছে। তাহলে তুমি দুইটা দূরত্ব, এইটার জন্য একটা দূরত্ব পেবা, এইটার জন্য একটা দূরত্ব পাবা, তাহলে মোট দূরত্ব কি হবে, এই দুইটার যোগফল। তাহলে আসো আমরা যদি একটু দেখি যে চিত্র হতে পিবি অংশে, খেয়াল করো তো পিবি অংশে আদি বেগ ইউ সমান সমান, দেখো তো সে পি থেকে যাত্রা করছে, পি তে তার বেগ ছিল কত 10, তাহলে 10 মিটার পার সেকেন্ড। ভিতে যখন আসছে সে শেষ বেগ, দেখো শেষ বেগ ভি সমান সমান তার এইখানে বেগ কত 30, তাহলে 30 মিটার পার সেকেন্ড। তাহলে পি থেকে বিতে আসতে তার সময় কত লাগছে, দেখো তো পি বরাবর সময় দেখো 0 আর বি বরাবর সময় দেখো 10, তাহলে 10 বিয়োগ 0 তার মানে সময় লাগছে কয় সেকেন্ড বলো তো 10 সেকেন্ড। তাহলে সময় টি সমান সমান হচ্ছে 10 সেকেন্ড। তাহলে আমরা অতিক্রান্ত দূরত্ব যদি বের করি, অতিক্রান্ত দূরত্ব, দেখো এই ম্যাথটাও কিন্তু আমাদের সেকেন্ড অধ্যায়, দেখো প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু আগের অধ্যায়গুলো লাগতেছে। দেখো 4 নম্বর অধ্যায়ে প্রশ্ন আসছে, তাও কিন্তু সেকেন্ড অধ্যায়ের সাথে মিল করে দিয়ে দিছে। সো ভাই বারবার বলতেছি আগের পড়াগুলো অবশ্যই ভালো করে মনে রাখবা, যে অতিক্রান্ত দূরত্ব আমরা এস ইকুয়াল জানি কত ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে টি। তাহলে তুমি মান বসাও, ইউ এর মান দেওয়া আছে হচ্ছে 10 যোগ তারপরে ভি এর মান হচ্ছে 30 ডিভাইডেড বাই 2 ইন্টু সময় হচ্ছে 10। তাহলে এইখান থেকে দেখো আমরা যদি বের করি 10 আর 30 40, 40 ভাগ 2 তাহলে হবে 20, 20 আর 10 গুণ করলে হবে হচ্ছে তোমার 200, সরি 20 আর 10, হ্যাঁ ঠিক আছে 200, তাহলে হচ্ছে 200 মিটার। তাহলে আমরা পিবি অংশে সে 200 মিটার অতিক্রম করবে। এবার আসো আমরা পরবর্তী 5 সেকেন্ড দেখো সে কিভাবে চলতেছে বলতো সমবেগে। তাহলে পরবর্তী 5 সেকেন্ড গাড়িটি সমবেগে চলে। তাহলে বলো তো, তাহলে সুতরাং অতিক্রান্ত দূরত্ব আমরা জানি সমবেগে চললে এস ইকুয়াল কত ব্যবহার করি বলতো ভিটি। তাহলে আমরা ভি এর মান কত দেখো তো, এইখান থেকে এখান পর্যন্ত বেগের মান কত দেখো তো, এখান থেকে এখানে বেগের মানটা হচ্ছে 30, তাহলে হচ্ছে 30 আর সময় কত 10 থেকে 15, তার মানে 5 সেকেন্ড ইনটু হচ্ছে 5, তাহলে 3 5 15, 150 মিটার। তাহলে সুতরাং মোট অতিক্রান্ত দূরত্বটা আমরা যদি লিখি, এটাকে তো মনে করে S1 দ্বারা লিখলাম, তাহলে সুতরাং মোট অতিক্রান্ত দূরত্ব
দূরত্ব s সমান সমান হচ্ছে s1 প্লাস হচ্ছে s2, তাহলে s1 এর মান দেখো আমরা পাইছি হচ্ছে কত 200 যোগ s2 এর মান হচ্ছে 150 তাহলে হচ্ছে 350 মিটার। তাহলে লাস্ট প্রশ্নটা খেয়াল করো যে গাড়িটার তোমাকে বের করতে বলছে সর্বোচ্চ সর্বনিম্ন গতিশক্তির তুলনা করো। তাহলে খেয়াল করো আমরা যদি এই প্রশ্নটার জন্য যাই যে গাড়িটার সর্বোচ্চ ও সর্বনিম্ন গতিশক্তির তুলনা করো, তাহলে দেখো তো আমরা গতিশক্তির সূত্রটা কি জানি যে T হচ্ছে হাফ mv²। তাহলে তুমি খেয়াল করো আমাদের বস্তুর ভর যেহেতু নির্দিষ্ট, তোমাকে বলে দিছে বস্তুটার ভর হচ্ছে 3000 কেজি, তাহলে T এর মান সর্বোচ্চ হবে কখন, যখন V এর মান সর্বোচ্চ হবে, কারণ কি এরা সমানুপাতিকভাবে সম্পর্কিত। ঠিক একইভাবে T এর মান সর্বনিম্ন কখন হবে, V এর মান যখন সর্বনিম্ন হবে। তাহলে এই লেখচিত্রে যদি তুমি দেখো যে বেগের সর্বোচ্চ মান কত বলো তো, বেগের সর্বোচ্চ মান হচ্ছে 30, তাহলে V এর মান যখন আমরা 30 নিব অর্থাৎ v সমান সমান যখন 30 নিব তখন যে গতিশক্তিটা পাবা T হচ্ছে হাফ mv², তাহলে হচ্ছে হাফ ইনটু হচ্ছে 3000 ইনটু হচ্ছে 30², তাহলে এই মানটা আমরা যদি বের করি 30² ইনটু হচ্ছে 3000 ভাগ হচ্ছে 2, তাহলে এটা আসে 1350000 জুল। তাহলে তুমি খেয়াল করো তো V এর তুমি কোন মানটা নিচ্ছ বলো তো, সর্বোচ্চ মানটা নিচ্ছ, তাহলে তুমি T এর যে মানটা পাইছো এটাই হচ্ছে তার জন্য কি বলতো সর্বোচ্চ গতিশক্তি। এখন আসো আমরা যদি সর্বনিম্ন গতিশক্তিটা বের করি, দেখো তো গাড়িটা যখন এইখানে নেমে গেছে, দেখো তো ডি বিন্দুতে তার বেগ কত, দেখো ডি বিন্দু বরাবর তুমি এইদিকে আসো, দেখো এই পয়েন্টে আসে, তাহলে বেগ কত বলো তো 0, তার মানে বি বিন্দুতে বেগটা হচ্ছে সর্বনিম্ন, তাহলে সর্বনিম্ন বেগ তাহলে v হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা যদি গতিশক্তিটা বের করি তাহলে হচ্ছে গতিশক্তি P হচ্ছে হাফ mv², তাহলে হচ্ছে হাফ ইনটু 3000 ইনটু হচ্ছে 0² সমান সমান 0 জুল। তাহলে খেয়াল করো এই ক্ষেত্রে আমরা যে গতিশক্তিটা পেলাম এটা হচ্ছে তোমার সর্বনিম্ন গতিশক্তি। দেখো একেবারেই সিম্পল একটা ম্যাথ, তো জাস্ট এটা মাথায় রাখবা যেহেতু ভরটা আমার নির্দিষ্ট, তাই আমাদের বেগ যখন সর্বোচ্চ হবে তোমার গতিশক্তিটা সর্বোচ্চ হবে, বেগ যখন সর্বনিম্ন হবে তোমার গতিশক্তিটা সর্বনিম্ন হবে। তা আমরা লেখচিত্রে দেখতে পাচ্ছিলাম যে সর্বোচ্চ বেগ হচ্ছে 30 আর সর্বনিম্ন বেগ হচ্ছে ডি বিন্দুতে, ডি বিন্দু বরাবর আমরা এখানে আসলে সর্বনিম্ন বেগ পাই হচ্ছে 0। তো তোমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই, আর তোমরা অনেকে আগের পড়াগুলা নাকি এখনো শেষ করতে পারো নাই, যার কারণে তোমাদের অনেকগুলো SW জমে গেছে। সো আগামী রবিবার এবং সোমবার তোমাদের এই 2 দিন কোনো ক্লাস হবে না। এই 2 দিনের মধ্যে বন্ধে তোমরা ভাইয়ার আজকের ফিজিক্স ক্লাসটা সহ আগের যতগুলা পড়ানো হয়েছে সবগুলা ভালোভাবে শেষ করবা। আর হচ্ছে আস্থা এবং তাবিয়া তোমরা দুইজনে কিন্তু গ্রুপে একটু কম পোস্টগুলা করো, তোমরা হচ্ছে একটু রেগুলার পোস্টগুলা করবা, যে SW গুলো আছে গ্রুপে পোস্ট করবা, তাহলে ভাইয়ার একটু বুঝতে সুবিধা হয় এবং তোমারও কোথাও যদি ভুল হয় ওই জিনিসটা বলে দিব। তো এটা খেয়াল রাখবা, আগামী রবিবার সোমবার তোমাদের বন্ধ, এর মধ্যে আজকের ক্লাস পর্যন্ত যা পড়াইছি এগুলো ভালোভাবে পড়ে নিবা।